সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে একেবারে নিরপেক্ষভাবে একটি কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে, গত 28 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন একটি রাজনৈতিক দল তারা আত্মপ্রকাশ করেছে, এই রাজনৈতিক দলটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ এবং যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশে প্রায় 48টি দল রয়েছে, সবটি দলেরই এখন একটি মাথা ব্যথা। সেটা হচ্ছে এই নতুন রাজনৈতিক দল তারা কেন আত্মপ্রকাশ করল। জুন জুলাই বিপ্লবে যখন এই ছাত্র সমন্বয়করা এদেশের মানুষকে আহ্বান করেছিল এই আন্দোলনে, সেই সময় বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত প্রায় প্রত্যেকটি দলের নেতাকর্মীরা, সমর্থকরা তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সমর্থন দিয়েছিলেন এবং তাদের সাথে একসাথে যোগ হয়ে তারা আন্দোলনে নেমেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা 5ই আগস্টের যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান হয়েছে, এই জিনিসটা আমরা দেখেছি এবং এই বিষয়টা সারা পৃথিবীর বুকে আপনার আলোচিত, সমালোচিত এবং এই সকল দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। আসলে আমরা যদি পূর্বের ইতিহাস ধরি, আজকে যেই কথাটা বিএনপি বলছে যে বৈষম্য বিরোধী, যদিও এই বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 28 তারিখে যে নতুন দলের ঘোষণা যে আত্মপ্রকাশ করেছে, তখন তারা এই নতুন দলকে স্বাগত জানিয়েছে এবং তাদের বিভিন্ন বড় বড় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আসলে সেটা ছিল উপরি কাঠামো একটা ভালোবাসা। আসলে অন্তর্কাঠামো যেই জিনিসটা সেটা ছিল তারা দেশে যে একটা আন্দোলনের সৃষ্টি করছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে সব দলেই এখন এই নতুন ছাত্রদের যে নতুন দল হয়েছে, এই দলটার বিরুদ্ধে প্রায় 99% রাজনৈতিক দল। কিন্তু তারপরেও আমি বলছি, আসলে যারা ভাবেন যে এই ছাত্র সমন্বয়কে কি করবে, বাংলাদেশে নতুন দল করে তারা কি করতে চাচ্ছে এবং তারা কি ক্ষমতায় আসতে পারবে, আসলে ক্ষমতায় আসা না আসা সেটা জনগণের উপর নির্ভর করবে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আমরা পুরাতনকে দেখেছি, পুরাতনের ইতিহাস জানি, পুরাতন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের রাষ্ট্র পরিচালনার যে কৌশল, রাষ্ট্র পরিচালনায় তাদের দক্ষতা, অদক্ষতা, কথার মারপ্যাচ সব কিছুই আমরা বর্তমানে অবগত আছি। দীর্ঘ বছর ধরেই আমরা তাদেরকে দেখে আসছি। কিন্তু যারা নতুন করে দেশ চালাবে, যারা নতুন করে দেশ চালানোর জন্য একটা আত্মপ্রকাশ করেছে নতুন একটি দল, এই দলটাকে দেখার আমাদের অনেক ইচ্ছা এবং এই ইচ্ছাটা আমার মনে হয় মানুষ মনে মনে এটাই চাচ্ছে। আপনারা জানেন, যারা এইসব কথা বলে, আজকে আমি আওয়ামী লীগকে বাদই দিলাম, প্রতিদিনই আওয়ামী লীগ নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, আজকে আওয়ামী লীগটা বাদ দিয়ে আমি কথা বলছি। 1981 সালে 30শে মে জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানের মধ্যে তিনি নিহত হন চট্টগ্রাম সার্কিট হাউসে। এর পূর্বে 1977 সালে 21শে এপ্রিল দেশ যখন অত্যন্ত নাজুক অবস্থায় ছিল, তখন বেশ কিছুদিন আগে 74-এর যে আপনার দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে, এর পরপর এই 77 সাল পর্যন্ত দেশটাকে আসলে কোনো সরকারই সুন্দরভাবে আপনার পরিচালনা করতে পারেনি। জিয়াউর রহমান এই একটা দুর্ভিক্ষের সময় 1977 সালে 21শে এপ্রিল তিনি এই বাংলাদেশে একটি সামরিক শাসনের মাধ্যমে খুব সুন্দরভাবে, যদি সামরিক শাসন ছিল সেটা, এই সামরিক শাসনের মাধ্যমে একেবারে রক্তপাতহীনভাবে তিনি
এই দেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে এই বাংলাদেশে অবস্থান করেন এবং দেশ পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা তিনি দেখিয়েছিলেন, কিন্তু সেই দক্ষতাটা অনেকেই হয়তো এটা সহ্য করতে পারেনি, যার কারণে আমি যে কথাটা বলেছিলাম 1981 সালের 30শে মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি নিহত হন। এরপর যদি আমরা বাংলাদেশের এরশাদে এই আপনার জিয়াউর রহমানের পরপর যিনি ক্ষমতায় আসেন, তারপর অস্থায়ীভাবে ছিল আব্দুল সাত্তার, আপনার আব্দুল সাত্তার, বিচারপতি আব্দুল সাত্তারকেও এই 1982 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতাচ্যুত করে তিনি সামরিক শাসনের মাধ্যমে আবার এদেশে ক্ষমতায় আসেন। এরশাদের অবদানও বাংলাদেশে কম ছিল না। এরশাদের যে পরিকল্পনা ছিল, রাষ্ট্রীয় যে পরিকল্পনাগুলো অত্যন্ত সুন্দর, যেখানে তিনি এই 68,000 গ্রাম বাংলাকে উন্নয়ন করার মাধ্যমে তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, এই জিনিসটা মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছিল এবং তিনি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি এই দেশে যতগুলো কালভার্ট ব্রিজ করেছেন গ্রামে গঞ্জে, এবং ঢাকা শহরকে যেভাবে একটি সুন্দরভাবে রূপ দিতে চেয়েছিলেন, এই রূপটা তিনি হয়তো দিতে পারেনি। তিনিও এদেশ থেকে শেষ পর্যন্ত 91 সালে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এখন বর্তমানে যেটা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়, শুধু বাংলাদেশে নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর, সেটা পূর্বাচল সিটি। এই পূর্বাচল সিটিটাকে হুসাইন মোহাম্মদ এরশাদ তখন অধিগ্রহণ করে এই রূপগঞ্জের নারায়ণগঞ্জের একাংশ, রূপগঞ্জ এবং গাজীপুরের কিছুটা অংশ মিলে বিশাল একটি জঙ্গলাপূর্ণ অঞ্চলকে তিনি, যে এখন বর্তমানে যে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর একটি শহর, পরিকল্পিত শহর, সেটা হলো পূর্বাচল শহর। এই পূর্বাচল শহরকে তিনি যে রূপ দিয়েছেন এবং যে স্বপ্ন দেখেছিলেন, আসলে সেই স্বপ্নটা তার পূরণ হয়নি। হয়তো তিনি দেখে যেতে পারেননি, কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এই পূর্বাচল শহর। এখানে বর্তমানে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন এই পূর্বাচল শহরকে দেখতে আসে। বেশ খোলামেলা একটি শহর। আমার কথা হচ্ছে, আমি যেই কথাটা মূল বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যেখানে আপনার বঙ্গবন্ধুর পরে সাদাত হোসেনের পর জিয়াউর রহমান একটি সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা এসেছেন, তারপর বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে ক্ষমতাচ্যুত করে হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা এসেছেন। আজকে যারা এই মুহূর্তে যারা বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের কি দোষ? তারা তো বাংলাদেশের একটি ফ্যাসিস্ট সরকার, যেটা 16 বছর বিএনপি কিচ্ছু করতে পারেনি এদেশে, তাদেরকে আন্দোলনের মুখে রুখে দাঁড়াতো দূরের কথা, তারা একটি মিছিল মিটিংও করতে পারেনি। এরকম একটি রাজনৈতিক দল, একটি স্বৈরাচারী দল, এই আওয়ামী লীগকে সরিয়ে আন্দোলনের মুখে পতিত করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 5ই আগস্ট যে একটা বিজয় লাভ করেছে, বাংলাদেশে যে বিপ্লবী একটি দল হিসেবে পৃথিবীর বুকে আখ্যায়িত হয়েছে, এই দলটাকে এখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, একেবারে হোয়াটসঅ্যাপ পার্টি মিলে সব দল এখন তাদের গলা চেপে ধরার চেষ্টা করছে। তোমরা কেন রাজনীতি করছো? ন্যাকামি একটি ভাব, যে মনে হচ্ছে যে এই দেশটা একমাত্র বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদের, অর্থাৎ তারাই এদেশে লুটে পুটে খাবে। আর যারা নতুনভাবে ক্ষমতায় আসার চেষ্টা করবে, যারা আন্দোলন করে এদেশকে আপনার একটি ফ্যাসিস্ট সরকার থেকে আপনার রক্ষা করেছে, তারা ক্ষমতায় আসলে তাদের অনেক দোষ হয়ে যায়। তারা একেবারে শিশু, দুধের শিশু। আরে ভাই, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স মাস্টার্স করে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে তারা প্রথম শ্রেণীর একটি নাগরিক। আপনার অনেক মন্ত্রী এমপি আছে বিএনপির, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগের, পড়ালেখাও জানা না, পাগল ছাগলের মতো কথা বলছেন। কেউ বলছেন অজু করে আসতে হবে বিএনপির নেতা, কেউ বলছেন ধাক্কা দিয়ে
সেই রানা প্লাজা খালি ফেলে দিয়েছেন, কেউ বলছেন যে আপনার বঙ্গবন্ধুর নাম তসবি সহকারে জপতে হবে, জপলে ব্যস্তে যাবেন, শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা বানিয়েছেন। এই যে একটা মেন্টালিটি, একটা অপ্রকৃতস্থ বাংলাদেশের এমপি মন্ত্রীরা আজকে যেই বিরূপ প্রতিক্রিয়া তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ তারা এই বিষয়টা বুঝতে পারছে না। অথচ একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এত বড় ছাত্র নেতারা বের হয়ে তারা এত বড় একটি আন্দোলন করে এদেশে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে, নতুন একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছে। এই দলটাকে তারা ক্ষমতায় আসতে দিবে না। কেউ বলছে তারা কয়টা ভোট পাবে, তাদের এই জামানত বাতিল হবে। কেউ বলছে এই আওয়ামী লীগ যখন এদেশ থেকে আপনার সেনাবাহিনী উঠে যাবে, তারা দৌড়রূপে থাকবে, তাদেরকে পিটিয়ে হত্যা করাবে। আরে ভাই, এত সহজ দুনিয়াটা? এত সহজ হলে 5ই আগস্টের পূর্বে আপনারা কেন নামলেন না? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের তুপের মুখে আপনারা তো কুকুর বেলারের মতো এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গেছেন। তারপরেও আপনাদের লজ্জা হয় না যে একটা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যে অপচেষ্টা চালাচ্ছেন আপনারা? এই মুহূর্তে কমপক্ষে থামেন ভাই, থামেন। কারণ আপনাদেরকে দেখে এখন আপনাদের পশু পাখিরও লজ্জা পাচ্ছে। কারণ আপনারা যেভাবে পালিয়েছেন, আপনারা যেভাবে গত 15 বছর দেশ শাসন করেছেন, বিএনপি যেভাবে দেশ শাসন করেছে, আমরা সবই দেখেছি। এখন আমাদের একটু দেখতে দেন এই নতুন ছাত্রদেরকে, যারা নতুন একটি আপনার আন্দোলন করে দেশে ক্ষমতা আসার জন্য একটি সুন্দর প্রচেষ্টা চালিয়েছে। রাজপথে তারা মিছিল মিটিং করে, রাজপথে আন্দোলন করে যারা সঠিক এবং সুন্দরভাবে এদেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়, এইসব বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আপনারা বাধা দিবেন না। বাধা না দিয়ে আপনারা দেখেন তারা কি করে। আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা এবং কর্মপ্রচেষ্টা এগিয়ে যাবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই দেশ মনে করুন যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মনে করেন বেশ কিছু নেতা এসে তাদের সাথে যোগ দিয়ে দেখবেন আগামী সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই নির্বাচিত হবে এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থেকে যেসব নেতারা তাদের সাথে যোগ দিবে তারা এদেশে ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত ধরে রাখুন। কারণ জিয়াউর রহমান যেমন তার কোনো খতিয়ান ছিল না বাংলাদেশের রাজনীতিতে, তারপরেও কিন্তু এই 1977 সালে যখন তিনি এদেশে ক্ষমতায় সামরিক শাসনের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন একটি জাতীয়তাবাদী দল বিএনপি তিনি গঠন করেছিলেন। তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মী তার হয়েছে। এটা কি আপনি মনে করেন যে তারা একেবারে উড়ে এসে জুড়ে বসেছিল? এরকমই মনে হয় আপনাদের। কিন্তু তার পরপর হোসাইন মোহাম্মদ এরশাদ যখন জিয়াউর রহমানের পরপর 1981 সালের পরে সামরিক শাসনের মধ্যে ক্ষমতা গ্রহণ করেন, ঠিক পরপর তিনিও কিন্তু জাতীয় পার্টি গঠন করেন। আপনারা জানেন যে 1985 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ বিএনপি, ইউপিপি, গণতান্ত্রিক পার্টি এবং মুসলিম লীগের সমন্বয়ে গঠন করেন এই ঐক্যফ্রন্ট, যার ফলে এই জাতীয় পার্টি গঠন করা হয়। তাহলে যদি বিএনপির দোষ না থাকে, জাতীয় পার্টির দোষ না থাকে, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেন দোষ থাকবে? আমরা মনে করি যে এটা একটি নেতিবাচক দিক। আপনারা এই ছাত্রদেরকে সুযোগ দিতে হবে, আমাদের সুযোগ দিতে হবে। আমরা দেখতে চাই, আমরা পুরাতনকে দেখেছি, এখন পুরাতনকে আমরা ফেলে দিচ্ছি না, তাদেরকে সামনে রেখে, তাদের পাশে থেকে, তাদেরকে আমরা জড়িয়ে রেখে আমরা এই নতুন প্রজন্মকে এদেশের ক্ষমতায় চাই। তারা কি করে, এ দেশ পরিচালনা কিভাবে করে, এটা আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।